সুপ্রদর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় আজকের বাংলাদেশ এবং এই সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। যদিও একজন রাস্তায় রয়েছে, দুজনের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে এই দুজনের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডানে রয়েছেন মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত আজকের স্টুডিওতে। মাহবুব ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। রয়েছেন বিএম শামসুল হক, রাজনৈতিক বিশ্লেষক ও চেয়ারম্যান শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত। আমরা আলোচনায় যাওয়ার আগে একটা প্রাথমিক বিষয় আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে আমাদের টকশো শুরু হওয়ার আগে, যে আসলে যে লাউ সেই কদু কি আসলে হচ্ছে কিনা এই বিষয়টি আপনারা বলছিলেন যে কেউ কথা বলতে যাচ্ছে না, কিন্তু আমরা কেন এই পর্যায়ে আসলাম একটু আমরা যদি শামসুল হক ভাই আপনার কাছে একটু যেতে চাই যে আসলে এই কথা কেন বলতে হচ্ছে যে যে লাউ সেই কদু, মানে আজকের বাংলাদেশে সেই কথা কেন বলতে হচ্ছে? জি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আজকের যে আলোচনা যে লাউ সেও কদু, কেন এই অবস্থায় আমরা উপনীত হলাম, দ্যাট ইজ এ ভেরি অ্যানালাইটিং কোয়েশ্চেন উই হ্যাভ টু রেজ আপ অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক অন দ্যাট ওয়ে। আপনি দেখেন যে আমি যদি একটু রাজনৈতিক ইতিহাস হিস্ট্রিটা একটু দেখি, আমাদের ৭১ পরবর্তী সময়ে আমরা অনেকগুলো ভুল করেছি, যার কারণে একের পর এক আমাদের রাজনৈতিক মানে বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যাঘাত ঘটেছে রাজনৈতিক সমীকরণে। আমরা যদি মানে সিস্টেমেটিক্যালি দেখি ৯০-এর সময় ৭১-এর পরে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো থেকে আমরা কারেক্ট করতে পারিনি। দেশটাকে, জাতিটাকে, সমাজটাকে আমরা একটা নির্দিষ্ট ধারায় নিয়ে যাওয়ার যে একটা সুযোগ এবং নেতৃত্ব এবং সামাজিকতার যে অবস্থান ছিল সেটা আমরা আনফর্চুনেটলি, দ্যাট ইজ অ্যানাদার ডিবেট, কেন পারিনি, বাট উই ফেল টু ডু দ্যাট। ৯০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন, এবার এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে একটি দেশকে বা একটি নতুন সমাজ ব্যবস্থার দিকে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমাদের ছাত্র সমাজের এবং ওই সময়কালে আমাদের যারা ছাত্র রাজনীতি যারা করতেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে, তাদের একটা বিপুল আকাঙ্ক্ষা এবং আগ্রহ ছিল। আমরা দেখেছি সেখানেও যে রাজনৈতিক পরিবর্তন হলো, এরশাদের বিরুদ্ধে আন্দোলন সফল হলো, কিন্তু তিন জোটের রূপরেখার যতটুকু রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল, যতটুকু আমাদেরকে এই ব্যাপারে পরিবর্তন এবং নতুন কিছু দেখার সুযোগ ছিল, সেটাও আমরা করতে ব্যর্থ হয়েছি। আপনি দেখেন পরবর্তীকালে আমরা গতবার এই যে মাত্র কিছুদিন আগে যে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান, যেটা একটি রাজনৈতিক দীর্ঘ স্বৈরাচারী ফ্যাসিবাদী সমাজ মানে একটা কাঠামোকে ভেঙে একটা নতুন করে যে শক্তিগুলো এখন রাজনৈতিক নেতৃত্বে আছে, সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য শক্তি, তারা সবাই মিলে এবং ছাত্রদের নেতৃত্বে একটা আন্দোলনের মাধ্যমে যে একটা নতুন যুগের সূচনা হলো, নতুন রাজনৈতিক বাস্তবতার একটা নতুন আকাঙ্ক্ষা এদেশের মানুষ, এদেশের ছাত্র, এদেশের কৃষক, শ্রমিক, অসহায় সবাই মিলে যখন একটা স্বপ্ন দেখা শুরু করলো, তার পরিবর্তেতে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিয়াম গভর্নমেন্টের মাধ্যমে দীর্ঘ ১.৫ বছরের একটি আলাপ আলোচনা, দীর্ঘ সময়ের মধ্যে এই রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে, কোন প্রেক্ষাপটে রাজনৈতিক ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, কেন আমরা আকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা তৈরি করতে পারলাম না, কেন আমরা রাজনৈতিক পরিবর্তন আনতে পারলাম না, কেন বাংলাদেশকে আমরা একটা রাজনৈতিকভাবে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারছি না, সেগুলো নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো এবং বাংলাদেশে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক সংস্কার প্রস্তাব তারা উত্থাপন করলেন, যেটাকে পরবর্তীকালে আমরা দেখেছি জুলাই সনদ বা জুলাই আকাঙ্ক্ষা হিসাবে আমাদের সমাজে আলোচিত, বিবেচিত হয়েছে। এবং এখন যারা সরকারি বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তি সবাই মিলে এটাকে এন্ডোর্স করেছে যে whenever and whoever they will go to the power and they will endorse it and they will implement it accordingly. কেন ইন্টারিম গভর্নমেন্ট সেটি করতে পারলো না? ইন্টারিম গভর্নমেন্ট কি তাহলে কোনো দুর্বলতা বা অবৈধ বা কোনো এরকম কোনো সমস্যার কারণে তারা নির্বাচিত সরকারের দিকে ঠেলে দিল? না, আই ডোন্ট থিঙ্ক সো। আসলে আপনার প্রশ্নটা ভ্যালিড। যদি নির্বাচিত সরকার এটা করে যেতে পারতো, বাট আনফর্চুনেটলি এটা নির্বাচিত সরকারের দায়িত্ব ছিল না, বিকজ সবাই তখন বলার চেষ্টা করছিল বিকজ দে আর নট ইলেক্টেড। এখন যদি রাজনৈতিক যে পরিবর্তনটা আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জন করেছিলাম, তখন যদি একটা বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে এই কাজগুলো সংগঠিত করা যেত, অ্যান্ড আই এম শিওর যে আজকে এই প্রশ্নগুলো আসতো না। কিন্তু তখন যেহেতু এই প্রক্রিয়াটা, আসলে এখানে আরেকটা কথা বলে নেওয়া উচিত, আসলে আমাদের এই রাজনৈতিক পরিবর্তনটা হয়েছে আকস্মিক, হঠাৎ। উই আর নট প্রিপেয়ার্ড অন দ্যাট, যে আমরা কি আসলেই রেডি ছিলাম
যে ইমিডিয়েটলি ফ্যাসিস্ট সরকারের পতন হবে বা পলায়ন হবে, এন্ড তারপরে আমাদের রাজনৈতিক কাঠামোটা কে টেক ওভার করবে, কিভাবে হবে, হাউ ইউ উইল প্রসিড দ্য হোল থিংস অ্যান্ড হাউ গভর্নমেন্ট উইল ফাংশন, হাউ সোসাইটি ইজ মানে বিলংস। আমরা কিন্তু এই প্রিপারেশন ছিল না বলেই আমরা বিপ্লবী সরকার বা আমরা গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক বিপ্লবী সরকার দরকার ছিল, যেখানে সংবিধানকে স্থগিত করা ওয়ার হোয়াট এভার দ্যাট, এই জিনিসগুলো করা, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এটা যেহেতু করতে ব্যর্থ হয়েছিলাম, দেন আমাদের কাছে নতুন বাস্তবতা তৈরি হলো, সেটা হলো যে নির্বাচিত সরকার এটা করবে। এবার দেখেন বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক শক্তি যখন এই রাজনৈতিক আলোচনাই ছিল, যখন তারা এইভাবে মানে বন্দোবস্তের জন্য দীর্ঘ সংলাপে বসেছিল, তারা সবাই কিন্তু কমিটেড অ্যান্ড দে হ্যাভ সাইন ইট বিকজ দে আর অল সিগনেটারি অন দ্যাট। তারা সই করেছে যে হুয়েভার দে উইল গো টু দ্য পাওয়ার আফটার ইলেকশন অ্যান্ড দে উইল এন্ডোর্স ইট। বাট আনফর্চুনেটলি হোয়াট আমরা কি দেখছি, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। আর একটা প্রশ্ন আপনার কাছে Please, রাখতে চাই যে please, please. আমরা দেখেছি নির্বাচনের আগে, ঠিক আগে রাজনৈতিক দল যতগুলো ক্রিয়াশীল ছিল, যারা রাজনীতিতে বিশেষ করে নির্বাচনে যারা অংশ নিয়েছে, প্রত্যেকেই গণভোটের পক্ষে ভোট চেয়েছে। রাইট, তাহলে এখন এসে কেন সেই গণভোট? দ্যাট ইজ দ্য বিগ $1 million কোয়েশ্চেন। জনগণকে কি প্রতারিত করলেন আপনারা? দ্যাট ইজ দ্য $1 million কোয়েশ্চেন, যে আসলে আমরা সবাই এন্ডোর্স করেছি, আমাদের সমস্ত রাজনীতিগুলো। বিএনপি ইটসেলফ প্রপোজড এই গণভোটের জন্য, এবং এখন দেখেন তারা জুলাই সনদের অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো মেজর ইস্যু, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, গণভোট এবং রাজনৈতিক যে পরিবর্তনগুলো, যাতে একটি নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিপরিষদ, নতুন রাজনৈতিক শক্তি ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তার জন্য যে সেফগার্ড, তার জন্য যে টাইপের প্রোটেকশন দরকার সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে, আনফর্চুনেটলি সেই জিনিসগুলোকে বাদ দিয়ে নাও দে আর টকিং ইন অ্যানাদার ডিরেকশন। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, ভেরি আনলাকি উই আর, and I do not know how it will আপনাকে solve the অসংখ্য problem. ধন্যবাদ। আমরা একটু মহব্বের কাছে যেতে চাই। ঠিক একই বিষয়, অন্তর্বর্তী সরকার জারি করে 133টি অধ্যাদেশের মধ্যে আমরা দেখছি যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিলের যে প্রস্তাব জাতীয় সংসদে, সেটির বিরুদ্ধে যদিও আমরা দেখেছি বিরোধী দল নোট অফ ডিসেন্ট দিয়েছে 3 জন সাংসদ। সেইখানে আসলে এই পরিস্থিতি কেন আমাদের দেখতে হচ্ছে যে গণভোটের অধ্যাদেশও বাতিল করতে হবে? দেখেন, আমাদের বাঙালি জাতির দুর্ভাগ্য, আমরা বারবার বিজয় লাভ করি এবং প্রতিবার আমরা পরাজিত হই। দেখেন, 71 সালে আমরা বিজয় লাভ করলাম এবং একটা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে, এবং সেই লড়াইটা ছিল অত্যন্ত সংগঠিত লড়াই। সেই লড়াইয়ে অংশগ্রহণটা ছিল অনেক বেশি, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, অবশ্য কিছু এলিট বাদ দিয়ে, কারণ আমাদের মুক্তিযুদ্ধে কোনো এলিটরা অংশগ্রহণ করে নাই। ইভেন জুলাইও আমরা দেখেছি কোনো তারা তাদের ছেলে মেয়েদের লন্ডনে পাঠিয়ে দিয়েছে, করাচিতে পাঠিয়ে দিয়েছে, অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। কয়েকজন বা মুষ্টিমেয় এলিট বাদ দিয়ে 71-এর মুক্তিযুদ্ধে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে, লড়াই করেছে, বিজয় ছিনিয়ে এনেছে। এবং পাকিস্তানের মানে 90,000 প্রায় 1 লাখ সৈন্যর বিরুদ্ধে মুখোমুখি লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু আমরা কি দেখলাম? 16 তারিখে তারা বিজয় ছিনিয়ে আনলো, আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের বিজয় ছিনতাই হয়ে গেল। আমাদের বিজয় ছিনতাই করে নিয়ে গেল। যদি ছিনতাই না হবে, ভারত মিত্রবাহিনী হিসাবে আমার দেশে আমার লড়াইয়ের সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করল, ভালো কথা, সে তো মিত্রবাহিনী অবশ্যই। কিন্তু যুদ্ধের পর যেভাবে তারা লুট করলো, অর্থাৎ সাম্রাজ্যবাদী যুগে আমরা দেখেছি বিজয়ী সৈনিকরা লুটপাট করে ওই দেশ থেকে নিয়ে যায়। তাহলে কোথায় মিত্রবাহিনী? লুটপাটকারী বাহিনীকে আমি প্রশ্রয় দিলাম। স্বাধীনতা সেই লুটপাটের যে প্রথম প্রতিরোধ করতে যায় মেজর জলিল, তাকে আমরা ফুলের মালা দিয়ে তাকে আমরা পুরস্কৃত করার বদলে তাকে আমরা গ্রেপ্তার করা হয়েছে, এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো পুরস্কার পেলেন না। অর্থাৎ সেই দিনই আমার মুক্তিযুদ্ধের যে অর্জন, আমার আত্মসাৎ হওয়া শুরু হয়ে গেল। এবং তারপরে আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা কী ছিল? আমরা অনেকে আজকে অনেক কথা বলি, কিন্তু 71-এর যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা ছিল প্রধানত হচ্ছে গণতন্ত্র, প্রধানত, এবং ভাত কাপড়, বৈষম্য,
কারণ পাকিস্তান যদি তৎকালীন পাকিস্তান সরকার আমাদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক আচরণ করেছিল তার বিরুদ্ধেই কিন্তু মানুষের ক্ষোভটা ছিল। গণতন্ত্রের প্রশ্নটা কিন্তু সেকেন্ডারি, কারণ মানে এটা ডিবেট করা যেতে পারে আসলে সেই সময় গণতন্ত্রের প্রশ্ন, গণতন্ত্র তো সমগ্র পাকিস্তানেই ছিল না, কাজে ইস্ট পাকিস্তানে গণতন্ত্র থাকবে ব্যাপারটা এরকম না, বা ওয়েস্ট পাকিস্তানে গণতন্ত্র আছে ইস্ট পাকিস্তানে ছিল না তা তো না, কোথাও ছিল না। আসলে ছিল বৈষম্যের প্রশ্ন। মানে এবার যেটি আন্দোলন হচ্ছে ঠিক একই আন্দোলন বৈষম্য, ৭১ হয়েছে। বৈষম্যকে কেন্দ্র করে তারা, আমার এখানে একটি নির্বাচন হলো, সেই নির্বাচিত সরকারের কাছেও তারা ক্ষমতা হস্তান্তর করলো না, অর্থাৎ এইখানেও বৈষম্য। বৈষম্যর বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করে বিজয় ছিনিয়ে আনলো। কিন্তু আমরা কি দেখলাম, যে গণতন্ত্রের প্রশ্ন, যে ভাত কাপড়ের প্রশ্ন, মাত্র কদিন পর ৭৩-এর যুদ্ধ, এই ৭৩-এর আমরা একটা নির্বাচন করলাম, ৭২-এর সংবিধান হলো, এবং এই সংবিধানে কি হলো, আমরা এই অঞ্চলে সকল জাতি গোষ্ঠী মিলে লড়াই করলাম। একটু আগে বলেছি, শ্রমিক, কৃষক, চাকমা, মগ, হাজং সবাই লড়াই করলো। আমার সংবিধানে লিখে দেওয়া হলো বাঙালি জাতীয়তাবাদ। মানে কি দুর্ভাগ্যজনক! অর্থাৎ আমার দেশে যে ৭০-৮০টা জাতিগোষ্ঠী আছে তার লড়াইয়ের কোনো স্বীকৃতি, তার লড়াইয়ের স্বীকৃতি আমার সংবিধানে দেওয়া হলো না। অর্থাৎ সমস্ত ব্যাপারটা আত্মসাৎ করলো বাঙালি জাতীয়তাবাদের নামে। তো এই যে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয়? ফ্যাসিজম জন্ম দেয়, ফ্যাসিস্টের জন্ম দেয়। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জার্মানি, বড় প্রমাণ হচ্ছে মুসলিনি, বড় প্রমাণ হচ্ছে আপনার জাপান। তাহলে দেখেন ৭৩ সালে আমরা এইরকম একটি বাজে সংবিধান প্রণয়ন করলাম। কারা করলো? তারা আমার দেশে ইলেক্টেডই না, তারা নির্বাচিত না। ৭২ যে সংবিধানটা হয়েছিল পাকিস্তানে আমলে নির্বাচিত, পাকিস্তানের মানে সামরিক শাসনের একটি কাঠামোর মধ্য দিয়ে তারা নির্বাচিত। অর্থাৎ আর এক দেশের নির্বাচিত প্রতিনিধিরা আমার সংবিধান তৈরি করলো। অর্থাৎ এখানেও আমরা পরাজিত হলাম। জনগণ লড়াই করে দেশ নিয়ে আসলো, তো সেই দেশের মানুষ তো সংবিধান তৈরি করবে। সংবিধান তৈরি করলো পাকিস্তান আমলের কিছু লোক, যারা সুবিধাবাদী, সুবিধাভোগী, যারা ভারতে যায় নানান ধরনের সুবিধা ভোগ করেছে। আজকের এই সংবিধানের কথা বলছেন আপনি? আজকের এই সংবিধান যেটা যে ৭২ যে নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ এই সংবিধানটি তৈরি হলো পাকিস্তানের প্রতিনিধিদের মধ্য দিয়ে। অর্থাৎ আমার জনগণের যে আকাঙ্ক্ষা আত্মসাৎ করে ফেলার। এরপরে আমরা কি দেখলাম? গণতন্ত্র, একটা নির্বাচন হলো ৭৩ সালে, মানে মানুষকে নমিনেশন পেপারই সাবমিট করতে দিল না। তারপরে কি করলো? যারা জিতলো, তারপরে কি করলাম? যারা জিতলো রেডিও টেলিভিশনে সব জায়গায় বলে দেওয়া হলো যে মেজর জলিল 5টা আসনে জিতেছে, রাশেদ খান মেনন বরিশালে জিতেছে, যে তারপরে জনসভা করেছে, বিজয় সভা করেছে। পরাজিত যে আছে তাকে সান্ত্বনা দিয়ে, সেও ঘটনাক্রমে তার আত্মীয় ছিল, তাকে সান্ত্বনা দিয়ে তার বাড়িতে রেখে এসছে, লঞ্চে উঠেছে, ঢাকায় এসে শুনে তিনি পরাজিত। অর্থাৎ এখানে মিডিয়া কু হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন আতর রহমান ঢালি ভাই, আপনাকে স্বাগত আজকে আমাদের টেবিল টক আয়োজনে। আমাদের আলোচনা যদিও আজকের বাংলাদেশ নিয়ে, এবং সেই আলোচনায় আপনার কাছে আমরা যাব। প্রিয় দর্শক, আতর রহমান ঢালি ভাই হচ্ছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, আপনার কাছে আমরা যাই, আপনাকে সবাই চিনে। আমরা আলোচনা করছি যে ১৩৩টি অধ্যাদেশ যেটি জাতীয় সংসদে উত্থাপন হয়েছে, এবং সেখান থেকে 11টি যেটি গণভোট সহ 11টি বাতিলের সুপারিশ করা হয়েছে, যদিও 3 জন বিরোধী দলীয় সাংসদ সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। গণভোটের বিষয়ে এরই মধ্যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলাই জেনজি, সেই জুলাই যোদ্ধারা আবার কথা বলা শুরু করেছে। যেই গণভোট নিয়ে বিএনপিও গণভোট চেয়েছে, জামাত গণভোট চেয়েছে, জনগণকে বলেছে যে আপনারা হ্যাঁ ভোট দিন, সেই ভোট বা সেই অধ্যাদেশ বাতিলের বিষয়ে আমরা জানতে চাই আপনার কাছে। আসলে এটি সাধারণ মানুষ কীভাবে নেবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা আলোচক, আমি আমাদের একজন বিজ্ঞ আলোচকের শেষ আলোচনাটুকু দিয়েই শুরু করছি আর কি। উনি ৭২-এর সংবিধান নিয়েই শুরু করেছিলেন। আসলে ৭২-এর সংবিধানে যা ছিল, ৭৩-এ গণতন্ত্র হত্যা করা, এটা কি সংবিধানের দোষ
নাকি যারা সেদিন ক্ষমতায় আসছিল তাদের তাদের দৃষ্টিভঙ্গির দোষ? সংবিধানে তো নির্বাচিত প্রতিনিধিদের কথা বলা আছে, নির্বাচনের কথা বলা আছে, সবই বলা আছে। এই সংবিধানে তো চতুর্থ সংশোধনীর কথা বলা ছিল না, বাট আমরা যারা ক্ষমতায় ছিলাম তারা এটাতে চতুর্থ সংশোধনী করেছি, পঞ্চম সংশোধনী করেছি, আইসিআর সর্বশেষ 15th অ্যামেন্ডমেন্ট করেছি। আসলে সংবিধানের, হ্যাঁ সংবিধান একটা মৌলিক বিষয়, কিন্তু সংবিধানের পিছনে কারা, সংবিধানের পিছনে যারা, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, সেই দৃষ্টিভঙ্গিতে আমি আজকের জায়গায় যদি আসি, হ্যাঁ আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা নতুন পরিবেশ এবং নতুন পরিস্থিতিতে আমরা যেমন ডক্টরিন অফ নেসেসিটির মধ্য দিয়ে কিন্তু সরকারটা পরিচালিত হয়েছে, স্বাভাবিক কোনো সংবিধান দিয়ে কিন্তু এই পরিচালিত হয়নি। আর্টিকেল 106 দিয়ে আমরা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্স চেয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্টের আর্টিকেল 106-এ কিন্তু নির্বাচনের কথা লেখা নেই, লেখা ছিল না। কিন্তু ওই যে বিশেষ একটা পরিস্থিতি, তখন নির্বাচন ছাড়া দেশের মানুষের প্রয়োজনে সংবিধান কার জন্য দরকার? মানুষের জন্য। সংবিধানের জন্য মানুষ, না মানুষের জন্য সংবিধান? অবশ্যই মানুষের জন্য সংবিধান। সে কারণে সেই বিশেষ পরিস্থিতিতে আমরা তখন প্রধানমন্ত্রী নাই, ইভেন আমরা যে পার্লামেন্ট শুরু করলাম সেই পার্লামেন্টের স্পিকার নাই। সেই ব্যাখ্যাটাও ভালো করে আমার মনে হয় যে যারা সংসদে সেদিন ছিলেন, আমি আশা করছিলাম যে তারা যারা সংসদ সদস্য কেন স্পিকার নাই এই ব্যাখ্যাটা তারা দেন নাই। এটা একটা তাদের, আমি মনে করব, বিচক্ষণতা বা রাজনৈতিক পরিপক্কতা ছিল না, সেখানে ছিল এই ত্রুটির পরেও আমরা একটা, ধরেন গণভোট, আমি মনে করি যে আমরা পা উল্টা দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে গণভোট দিছি, এটা আমার ব্যক্তিগত বক্তব্য। গণভোট সাধারণত একটা পার্লামেন্টে পাশ হওয়ার পরে ওই পার্লামেন্টের ওই পাশ করা আইনটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য, গণগণের ভ্যাটিং নেওয়ার জন্য গণভোট হয়, কিন্তু আমরা আগেই গণভোট একসাথে করার জন্য নিয়েছি। তো সেটা আমি বলবো না যে এটা মৌলিক কোনো ভুল, আমি বলবো যে টোটাল সিস্টেমটা এমন একটা জায়গায়, আমাদের সংবিধানে আছে 300 দিনের ভিতরে নির্বাচন করতে হবে, কিন্তু আমাদের হাতে তখন সংস্কার, নির্বাচন, নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এতগুলো কাজ আমাদের হাতে থাকার কারণে আমরা কিন্তু বিধিবদ্ধভাবে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারিনি। এবং যেটা আপনি বলছিলেন বিজ্ঞ আলোচক, যে 71-এ যে আমরা 10ই এপ্রিল, জানুয়ারির 10ই এপ্রিল আমরা মুজিবনগরে ঘোষণা দিয়েছিলাম, কিন্তু ওই মুজিবনগরের ঘোষণার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নতুন দেশের সংবিধান তখন রচনা করেছিলাম। হ্যাঁ, ওটা পাকিস্তানের এলএফওর আন্ডারে হয়েছে, ইয়েস ইট ইজ, ইউ আর রাইট ইন ইউর সেন্স, বাট এর মধ্য দিয়া একটা কিন্তু মুক্তিযুদ্ধ, বিশাল মুক্তিযুদ্ধ দেশের মানুষের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিত হয়ে গেছে। এবং দেখেন 72 সালের সংবিধানেও 6 জন সাংসদ কিন্তু ওটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, তার ভিতরে সুরঞ্জিত সেন ওয়াজ ওয়ান অফ দেম, হাফেজ হাবিবুর রহমান সাহেব ছিলেন, আরও 4 জন ছিলেন। তো সাংবিধানিক প্রক্রিয়া ছিল, এখনও আছে। এখন এইটা নির্ভর করে আমরা যারা ক্ষমতায় আছি, বিএনপি বলেন, এরপরে বিরোধী দলে জামাত আছে, এনসিপি আছে, তারা এই সংবিধানকে নিয়ে আমরা কি শুধু রাজনীতি করব, না এই সংবিধানটাকে পরিপূর্ণ করে এই পার্লামেন্টের এই বিষয়ে আমি জানতে চাইবো, আপনি যেহেতু বললেন যে জনগণের জন্য সংবিধান, যেখানে 69% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, সেই জনগণের রায়টা কেন আসলে বাতিলের সুপারিশ করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, টেবিল টক নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত। সঙ্গে আছে বাতেন বিপ্লব। আজকের আলোচনা বিষয় আজকের বাংলাদেশ, এবং এটি নিয়ে আমরা ছিলাম আতর রহমান ঠালি ভাইয়ের কাছে। আমরা সাংবাদিক মাহবুবের কাছে আবারও যেতে চাই। আপনি শুনছিলেন যে আসলে এই জনগণের জন্য আসলে সংবিধান বা সংবিধান কার জন্য, ঠিক সেটি আমরা এখন একটি কনফিউশন পজিশনে রয়েছে। কেননা আমরা দেখেছি যে সেই 72-এর সংবিধান নিয়ে বহু বিস্তর আলোচনা হয়েছে, এখনও আলোচনা চলছে।
এর পক্ষে বিপক্ষে থাকবে মানুষ, এটি খুবই স্বাভাবিক। আমরা বর্তমান ক্রাইসিসে যেতে চাই। আজকে যে জ্বালানি সংকট চলছে, যদিও জানেন যে চীনের একটি জাহাজের মধ্যে ফিরেছে বাংলাদেশে এবং আরও 6টি জাহাজ রয়েছে হরমুজ প্রণালী দিয়ে আসার অপেক্ষায়। সব মিলে এই সংকট মোকাবেলা এবং বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ আপনি কি মনে করেন? বিষয়টা হচ্ছে যে এই জ্বালানি সংকট মোকাবেলা এটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। তো এইটা নতুন সরকারের জন্য এটা একটা দুর্ভাগ্যও বটে, কারণ একটা সরকার তৈরি হলো যার বয়স 1 মাস হলো না, ঠিক এই রকম একটা মানে অবাঞ্ছিত একটা চ্যালেঞ্জ তাকে গ্রহণ করতে হচ্ছে। অবশ্য আমাদেরকে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ আবারও গ্রহণ করতে ছিল স্বাধীনতার পরপরও, কারণ 73 সালে আরব ইসরায়েল যুদ্ধ মাত্র 7 দিনের হয়েছিল। তা সেই সময় পেট্রোডলার শুরু হলো, তার আগে তো পেট্রোডলারের ব্যাপারটা ছিল না। তা সেই সময় সারা পৃথিবী তেলের কারণে অস্থির হয়ে যায়, তেলের বাজার অস্থির হয়ে যায় এবং মানে মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রার মানের ব্যাপক পরিবর্তন হয়, অবমূল্যায়ন হয়। তো তখন আমাদেরকে কিন্তু মানে বেশ কঠিন একটা পরিস্থিতি পড়তে হয়েছিল। একটু কি যোগ করবো আপনার সাথে? সেটা হলো কি 73 সালের পরিস্থিতিটা যেমন আমেরিকা বাধ্য করলো সৌদিকে যে সারা পৃথিবীতে তুমি ডলারে কিনতে হবে, মানে অর্থাৎ এর আগে ছিল স্টার্লিং এরিয়া, এই স্টার্লিং এরিয়াকে পরিবর্তন করে ডলার এরিয়া। কিন্তু তখনকার সুবিধাটা ছিল, তখন কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়নি, এবং মুসলিম বিশ্ব মোটামুটি বাংলাদেশের প্রতি তখন সিম্পেথাইজ ছিল, এবং তারা ওই সময়ও কিন্তু আমাদেরকে কনডেন্স প্রাইসে কুয়েত, সৌদি আরব তখনও আমাদেরকে কিন্তু পুরোপুরি স্বীকৃতি দেয়নি থ্রু, কিন্তু তারা কিন্তু ওই সময় এটা, কিন্তু এখন কিন্তু ওইটা না, এখন অতটা সফট নয় বাংলাদেশ। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, না আমি সরি টু ইন্টারাপ্ট ইউ, না আপনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। তো ওই সময় মানে আপনার সাথে আরেকটু যোগ করতে চাই, ওই সময় দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ছিল। তো যত না মুসলিম বিশ্ব আমাদের পাশে দাঁড়াইছিল, তার থেকে অনেক বেশি দাঁড়াইছিল সমাজতান্ত্রিক বিশ্ব, রাশিয়া। মানে সমাজতান্ত্রিক বিশ্ব তখন নেতা ছিল রাশিয়া, খুব স্বাভাবিকভাবে রাশিয়া থেকে শুরু করে সবাই। আপনি খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। যাই হোক, যেটা বলছিলাম যে আজকের এই যে সংকটটা, এই সংকটের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানাই। তো এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়নটা হচ্ছে খুব জরুরি। যেমন ধরেন, কৃচ্ছ্রতা সাধনের একটা কথা বলা আছে। এই কৃচ্ছ্রতা সাধন আমরা কি লেভেলে করব? না, কৃচ্ছ্রতা সাধন যেমন ফ্যান লাইট অফ রাখা, মানে অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার না করা, এসি বন্ধ রাখা, আমার সরকারি কর্মচারীরা, আমলারা, আমাদের কি বলে মানে প্রভুরা, তারা যে বিলাসী জীবনযাপন করে, তাদের জীবনযাপনকে একটা ভদ্রচিত জায়গায় নিয়ে আসা, মাটিতে নিয়ে আসা। কারণ তারা মাটির সন্তান হলেও তারা কিন্তু মাটি থেকে উপরে বসবাস করে, আকাশ মাটিতে পা পড়ে না, যেটি আমরা মাটিতে পা পড়ে না। এবং তাদেরকে মাটিতে নিয়ে আসার ব্যাপারে প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, আমি এগুলো স্বাগত জানাই। তবে একটা ব্যাপারে যে সিদ্ধান্ত নেন নাই, এর জন্য আরও বেশি করে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যেটা উঠেছিল এবং যেটা নেওয়ার কথাও ছিল, সেটা হচ্ছে ছাত্রদেরকে মানে অনলাইনে পড়াশোনা, অর্থাৎ ঘরে থাকবে। এইটা হলে একটা ডিজাস্টার হতো। মানে জ্বালানি সংকট কি? আরে জ্বালানি সংকট যদি হয়, দরকার হলে আমি আমার লাঙলের যুগে ফেরত যাব, কিন্তু শিক্ষার সংকট হলে আমি লাঙলের যুগে না, আমি প্রস্তর যুগে ফেরত যাব। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি, কোভিডের সময় বাধ্য হয়ে আমার শিশুরা, আমার ছেলেমেয়েরা তারা ঘরে ছিল এবং অনলাইনে কোনো কাজ টাজ হয় না রে ভাই, নামমাত্র। কারণ আমার দেশে এখনো পর্যন্ত আমার শিশুরা, আমার মানে শিক্ষার্থীরা অনলাইনে অভ্যস্ত হয়ে ওঠে নাই। ঢাকা শহর দিয়ে সারা দেশটা বিচার করলে হবে না। তারপরে এরা বই পুস্তক থেকে দূরে থাকার কারণে দীর্ঘদিন তাদের মানসিকতা নষ্ট হয়ে গেছিল। আবার আমরা অভিভাবকরা তাদের হাতে এই মোবাইল ফোন তুলে দিয়ে আমরা আরও 12টা বাজাই দিছিলাম। তা আজকেও যদি এখনও এই সিদ্ধান্তটা নিতে পারে বলে অনেকে মনে করছে, কারণ এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে
যে অনলাইনে ছাত্রদের পড়ানোর জন্য। আমি মনে করি এটা ডিজাস্টার হবে, 3 দিন করে। এটা ডিজাস্টার হবে, কারণ এই শিক্ষার্থীরা বই পুস্তক থেকে দূরে চলে যাবে। এই মোবাইল নামক মানে যে ব্যাপারটার সাথে তারা মানে সোশ্যাল মিডিয়ার সাথে এমনভাবে তারা ইয়ে হয়ে যাবে, এর ক্ষতি হয়ে যাবে। মাহবুব, আমরা একটু ভিন্ন একটি আলোচনা যেতে চাই জনাব শামসুল হক আপনার কাছে। আপনি আবার একটু পেছনে ফেরত যেতে চাই, যেখানে আমরা সংসদের বিশেষ করে এই অধ্যাদেশগুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমরা ফিরে যেতে চাই। ধরুন 16টি অধ্যাদেশের কথা বলা হচ্ছে, যেখানে আমরা দেখছি যে বিচার বিভাগ পৃথকীকরণের যে বিষয়টি, অর্থাৎ বিচার বিভাগ যে আলাদা ছিল এতদিন সেই জায়গাটি, এবং দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ অধ্যাদেশ সহ বেশ কিছু 16টি অধ্যাদেশ আলমিরাতে সাজিয়ে রাখার কথা বলা হচ্ছে, মানে শেলফড এরকম একটি প্রস্তাব করা হয়েছে, এবং সেই জায়গাটি আসলে আমাদের জন্য কতটা সুখকর হবে বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ এগেন। আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে ঢালি ভাইয়ের একটু কথার ব্যাপারে অ্যাড্রেস করি। সেটা হলো গণভোটের ব্যাপারে যে প্রসঙ্গটা এখনও দু একজন বলার চেষ্টা করছেন যে আগে এটাকে মানে সংসদে রেডি করে তারপরে ভেটিং নেওয়ার জন্য জনগণের কাছে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আসলে এটাই রীতি। ইটস সাপোজ টু বি বাট আনফর্চুনেটলি বাংলাদেশে যে কয়েকটা আগের গণভোট হয়েছে সেগুলো কোনোটাই এইটা ফলো করা হয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 1979-এ যে গণভোট, সেই গণভোট সিএমএলও অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে উনি একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এবং তার 1 মাস 27 দিন পরে বা 3 মাসের মধ্যে এই গণভোটটা নেওয়া হয়েছিল। তারপরে নিয়ে এসে ওটা সংসদে পরে এন্ডোর্স করা হয়েছে এবং ওই 79-এর পরবর্তী পার্লামেন্টে এসে। তো কাজেই বাংলাদেশের গণভোটের এই ধরনের কোনো ঐতিহাসিক মানে কোনো প্রেক্ষাপট ছিল না যে আমরা এটা করে এটা করে অ্যামেন্ডমেন্টটা দেখেন, এটা যেটাতে আমরা সংসদীয় রাজনীতিতে ফিরে এসেছি। ওটা তো ওই সংসদও 88-এর সংসদে পাস হয়েছিল খালেদা জিয়ার আমলে, রাইট 93 হ্যাঁ 93-তে না যেটা পাস হয়েছিল, কিন্তু ওইটা আগে আমরা 12th অ্যামেন্ডমেন্ট যে সংসদীয় গণতন্ত্রে ফেরত যাব পাস হয়েছে, তারপরে আমরা গণভোটে গেছি। না, তো ওইটা দ্যাট টাইম জনগণের সম্মতি নেওয়ার জন্য এই ভাই দ্যাট টাইম দ্য গভর্নমেন্ট এক্সিস্ট দ্য সেম গভর্নমেন্ট, এবং সমস্ত পলিটিক্যাল পার্টি অ্যান্ড সমস্ত পলিটিক্যাল যারা অ্যাক্টিভ হয়েছে দে আর ওয়ার্কিং টুগেদার, এবং জাতীয় সংসদ ছিল। আমাদের মতো এই প্রেক্ষাপটে যে একটি গভর্নমেন্ট 17 বছর একটা দল একটা সংগঠন দেশ পরিচালনা করেই হঠাৎ করে একদিনে তারা পালিয়ে গেছেন, এরকম সিচুয়েশন তো আমাদের ছিল না। তা আমাদের এই যে দীর্ঘ সময়ের মধ্যে যে এই এত আলোচনা হলো 10 মাস, এইখানে কোনো রাজনৈতিক দল এখন যারা ডিবেট করছে বা এটাকে 16টা জিনিস 16টা অধ্যাদেশ বাতিল করতে চাচ্ছে বা এর বাইরে থাকতে চাচ্ছে, এই কথাগুলো এর মাঝে মাত্র দুটো ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, যে শক্তিটা এখন বলার চেষ্টা করছে বিএনপি। আনফর্চুনেটলি দ্যাট ইজ ভেরি মাচ মানে আই মিন টোটালি স্ট্রেঞ্জ ফর আস, ফর দ্য নেশন, যে এই সালাউদ্দিন সাহেব যিনি ওখানে প্রতিনিধিত্ব করছিলেন যে বিএনপির পক্ষ থেকে, আপনি বলেন আউট অফ দিস 16 অ্যামেন্ডমেন্ট বা যে অধ্যাদেশগুলোর কথা এখন বলা হচ্ছে যে না সেগুলো বাদ রেখে মানে সংশোধনী হবে, কনস্টিটিউশন সংশোধন হবে, এই 16টার ব্যাপারে মাত্র দুটো আউট অফ দিস 16 অনলি 2 বিএনপি ওয়াজ নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তো ঠিক আছে, এই দুটোর ব্যাপারে হয়তো কমিটি হতে পারে, আলোচনা হতে পারে, বাট হোয়াই শুড কেম অ্যানাদার 14? কেন গুম কমিশন নিয়ে কথা হবে, কেন মানবাধিকার কমিশন নিয়ে কেন কথা হবে, কেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা হবে? বিচার বিভাগের স্বাধীনতা এটা আফটার দ্য লিবারেশন ওয়ার 71-এর পরে আমাদের এটা আশা ছিল, ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের যে রিট, সেই রিটের মাধ্যমে এটা অনেক আগে হওয়ার কথা ছিল। ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি আফটার দ্য লিবারেশন ওয়ার অফ 71 they are committed to the nation যে they will change and they will give the justice to the independent approach, but unfortunately সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু নো আওয়ামী লীগের মতো দল যারা 17 বছর দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন এবং আইনাঘর, গুম, খুন, সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, তাদের 3টি রাজনৈতিক যে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানেও তারা বলেছে বিচার বিভাগকে আলাদা করা হবে, ইজন্ট ইট? বিএনপি তার আগেও বলেছে, বিভিন্ন সময়ে বলেছে। এখন কেন এতদিন পরে এসে এই ধরনের একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রেক্ষাপটে এসে এই কথাগুলো বলা হচ্ছে? কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এটা আলাদা করে নাই, কিন্তু এখন তো একটা সুযোগ এসেছিল। উই আর অল এগ্রিড, আমরা আমাদের
মানে যারা এখন যারা 2/3 নিয়ে ক্ষমতা এসেছিল, দে হ্যাভ এ গোল্ডেন অপরচুনিটি টু লিড দ্য কান্ট্রি ইন এ রাইট ডিরেকশন। রাইট। এবং দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান্টেড। আমি একটু প্রসঙ্গ বলিনি, 1947 সালের আজাদী সংগ্রামে আপনি দেখেন এদেশের মানুষ, এই জনপদের মানুষ একটা পরিবর্তনের জন্য আন্দোলন করেছিল, মানে 47-এর পরিবর্তন এসেছিল। 24 বছরের এই পাকিস্তানি শাসন ব্যবস্থা সেটা দিতে ব্যর্থ হয়েছে। 1971 সালে একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, নতুন ভূখণ্ড পেয়েছিলাম। সেই নেতৃত্ব আমাদেরকে কাঙ্ক্ষিত রাজনৈতিক বন্দোবস্ত দিতে ব্যর্থ হয়েছে। একটা নতুন সমাজ ব্যবস্থা গঠনের যে নেতৃত্ব দেওয়া দরকার ছিল সেটিও দিতে ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে 90-এ ডালি ভাইদের আন্দোলন, সেটা দেখেন সেটাও ব্যর্থ হয়েছে, সেটাতেও আমরা কিছু করতে পারি নাই। তারপরে এই যে একটা সুবর্ণ সুযোগ আসলো, আমি জানি না কোথায়, কেন, কোন প্রেক্ষাপটে আজকে এই আলোচনাগুলো করতে হচ্ছে বা এই আলোচনাগুলোর প্রসঙ্গ আসছে, যে একটি সবাই মিলে যেখানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যার জন্য 1400 শহীদের এবং 20,000 নির্যাতিত, নিপীড়িত, গুম এবং অন্ধত্ব হারানো সমস্ত কৃষক, শ্রমিক, মেহনতি জনতার রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই আলোচনা করতে হবে, এটাই তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ঢালি ভাই, একটু আপনার কাছে যেতে চাই, খুবই ছোট্ট প্রশ্ন। বিএনপিরও 4 শতাধিক এই জুলাইয়ে শহীদ হয়েছে, আমরা যতটুকু তথ্য উপাত্ত থেকে পেয়েছি। সেই জায়গা থেকে এই যে কথাটি বললেন যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আসলে কোনো প্রতারণা বা অন্যায় করা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় কিছু কিছু বিষয়ে বিএনপির অতীতের আন্দোলনগুলো, যেগুলোতে ধরে 90-এর আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিচ্ছে, এই আন্দোলনেও অন্যতম প্রধান ভূমিকায় ছিল বিএনপি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিএনপি এই আন্দোলনের শুরুতেই একটা 31 দফা একটা কর্মসূচি সারা দেশের জাতির সামনে প্লেস করছে, এবং এই 31 দফাই কিন্তু মূলত বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর অন্যতম। এবং কিছু কিছু জায়গায় আমার কাছে খুব আশ্চর্যও লাগছে যে আমরা কেন এখন এসে এই 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে কেন গড়িমসি করছি। এবং এইটা আমি তো আর পার্লামেন্টে নাই, আমি দলের নীতি নির্ধারণী পজিশনে আলোচনা হইলে অবশ্যই আমি জনগণের পক্ষ থেকে এই আলোচনাটা, কারণ আমার কাছে মনে হয় এই রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্র আছে তারা সবসময় রাষ্ট্র পরিচালনায় যারা থাকে তাদেরকে ফেসিবাদের দিকে নিয়ে যায়। এখন আমি বিএনপি কি ফেসিবাদের দিকে থাকবো না জনগণের দিকে কাছে থাকবো? অবশ্যই বিএনপি জনগণের দল, বিএনপিকে জনগণের কাছাকাছি থাকতে হবে। বিচার বিভাগের যে স্বাধীনতা, এটার জন্য 56 কনস্টিটিউশন, ভাই 56 কনস্টিটিউশনে এটা ছিল না বিধায় মাওলানা ভাসানী ওটাতে সাইন করে নেই। সেখানে সরওয়ার্দী, ফজলুল হক, আবুল হাসিমরা সাইন করছিল, মাওলানা ভাসানী বলছিল এটার খেসারত দিতে হবে, এবং 2 বছরের মাথায় পাকিস্তানে সামরিক শাসন আসছে। তো এগুলির অতীত অভিজ্ঞতা আছে আমাদের। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমি জানি না, আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী, উনি 17 বছর বিদেশে থেকে উনি একজন প্রাজ্ঞ রাজনৈতিক হিসাবে ওনাকে পরিণত করেছেন, এবং উনি মাদার অফ ডেমোক্রেসির দেশে ডেমোক্রেসির প্র্যাকটিসটা উনি দেখে এসেছেন। কাজে ওনার হাতে এগুলো হবে এটা আমি বিশ্বাস করি না। যেটা হয়েছিল 74-এর যে 4th অ্যামেন্ডমেন্ট যখন যেদিন পাস হয় বাকশাল, সেদিন নুরে আলম সিদ্দিকী দাঁড়ায় বলছিল আমার ভাবতে কষ্ট হয় যে বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তার হাতে আজকে গণতন্ত্র হত্যা হচ্ছে। এটা নুরে আলম সিদ্দিকী, হ্যাঁ, আপনারা এটাও অনেকে জানেন না, সে রাত্রে নুরে আলম সিদ্দিকীকে গুম করার চেষ্টা হয়েছিল। জনাব শাহ মুআজ্জম অত্যন্ত সাহসিকতার সহিত সেদিন নুরে আলম সিদ্দিকীর জীবন রক্ষা করেছিলেন। এটাই ইতিহাসের পিছনের ইতিহাস। তো কাজেই আমরা আশা করব বিএনপির নেতা জনাব তারেক রহমান, আমি ওনার উপর আমার অগাধ বিশ্বাস, এবং ওনাকে যারা ভুল পথে পরিচালিত করছেন আমি মনে করি তাদেরকে এখন থামানোর সময় এসেছে। লেট দেম স্টপ। এক্স্যাক্টলি। এক সময়
আই শুড সে এক সময় ভাগ্য অন্বেষণে অনেকেই লন্ডন গিয়েছিলেন, আজকে তারা ফেরত এসেছে বাংলাদেশে ভাগ্য অন্বেষণে। তারা রাজনীতির সাথে জড়িত না, বাংলাদেশের সমাজ রাষ্ট্র রাজনীতির সাথে তারা জড়িত না। তারা যদি বিএনপির নীতি নির্ধারক হয় তাহলে বিএনপি ভুল করতে বাধ্য। আশা করি আমার 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 প্রধানমন্ত্রী, আমার নেতা জনাব তারেক রহমান সেই ভুল থেকে করবেন না। শুধরে নেবেন। ভুল হতেই হতেই পারে, ভুল হি ইজ তো মানুষই এ হিউম্যান বিং, ভুল হইতে পারে। আমাদের 31 দফা আমার সামনে আছে, যেমন 31 দফার 21 দফায় স্পষ্ট আছে যে প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ শাসিত হবে, এবং আর্টিকেল 7 অফ দি কনস্টিটিউশন Right. যে জনগণ সকল ক্ষমতার উৎস, আর এই ক্ষমতা জনগণের কার্যকরী হয় স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে। এবং আমরা 31 দফার 21 দফায় আমরা এটা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা করি আমার প্রধানমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাইট ট্র্যাকে চলে আসবেন। ওনাকে ভুল বুঝানো, সেই আশা এই যে আমরাও দেখেন রাখছি। উনি যেভাবে জ্বালানি সংকট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মোকাবেলা করেছেন, Right, আপনাদের সেটি স্মরণ আছে প্রশংসিত কিনা? হয়েছে এর মধ্যে। তখন তবে চাউলের আমরা ফিরবো আলোচনায়, তার আগে একটা সেকেন্ডে শেষ করি। আপনারা মনে আছে কিনা চাউলের সংকট হয়েছিল? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট করেছি। 2 রাত্র উনি বাসায় আসেন নাই, 2 রাত্র উনি ঘুমান নাই, বঙ্গভবনের টেবিলের উপরে দাঁড়ায়া সেই চাউলের সংকট সমাধান করেছিলেন। তার সন্তান তারেক তারেক রহমান অবশ্যই সেই কাজটা করবে, আপনাকে সেই অসংখ্য বিশ্বাস ধন্যবাদ। আমার আমরা উপর আছে। আরেকটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, টেবিল টকে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত। সঙ্গে আছে বাতেন বিপ্লব। আলোচনার বিষয় আজকের বাংলাদেশ, এবং এটি নিয়ে আমরা আবারও যেতে চাই। আমরা আতর রহমান ঢালি ভাই, আপনার কাছে আবারও আমরা যেতে চাই। জি। আমরা বর্তমান সময়ের সংকট নিয়ে একটু কথা বলতে চাই। এই অল্প সময়ে যে সরকার, নির্বাচিত সরকার বাংলাদেশকে পরিচালিত করছে, সেখানে আমরা বেশ কিছু সংকটের মধ্যে জ্বালানি সংকটটা অন্যতম আমাদের এখন আলোচনার বিষয়। এটি আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা, অনেকেই বলছে এটি মহামারী আকার পর্যন্ত ধারণ করতে পারে, এবং মানুষ নিজেদেরকে ঢাকা থেকে সরিয়ে অন্য জায়গায় বা দেশের বাইরে যাওয়ার সব মিলিয়ে একটা সংকটের আভাস দিচ্ছে। এটি আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি দেখেন যেভাবে এই সরকারটাকে এখনো মূল্যায়ন করার মতো, সার্বিকভাবে মূল্যায়ন করার মতো সময় আসে না। মাত্র 2-3 মাস হলো, 2 মাস হলো তারা ক্ষমতায় নিয়েছে, এবং ক্ষমতায় নেওয়ার পরে এটা একটা উটকো ঝামেলা আমাদের সামনে আসে, এবং কতগুলি যে ডিসিশন আপনি নিয়েছে আপনি দেখেন কারেক্টলি এ পর্যন্ত যে আমাদের কৃচ্ছতা সাধন বলেন। আরেকটা জায়গায় আমি দেখেন আমরা কিন্তু এই জ্বালানি খরচের সময় একটা জিনিস আমরা হিসাব করি না। বাংলাদেশে 7 কোটি মোবাইল টেলিফোন ইউজ করি, এবং তারা প্রতিদিন কি পরিমাণ জ্বালানি ব্যবহার করি শুধু এই যে চার্জ দেওয়ার জন্য, এটা কিন্তু আমরা হিসাবে রাখি না। এইটাও আমাদের হিসাবে আনা দরকার, যে আমার একজনের 3টা-4টা টেলিফোন আমি ব্যবহার করি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। সরকারের উচিত এটা দেখা কার 3টা-4টা টেলিফোন আছে এগুলি কাট করা। তাইলে দেখবেন আপনার যদি টেলিফোন 2 কোটিতে নেমে আসে, এখানে বিরাট সেফ হবে। আর আমি মনে করি সরকার প্রথম থেকেই, আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান ফ্রম দি ভেরি বিগিনিং উনি স্পেশাল মানে যারা কিচেন মানে ইয়েতে আছেন, এই জ্বালানি মন্ত্রী জনাব টুকু সাহেবকে উনি ঘুমাইতে দেননি। বলছে যে কোত্থেকে জ্বালানি আনবেন আই ডোন্ট নো, আপনার মন্ত্রণালয়ে বসে আপনি তাড়াতাড়ি যোগাযোগ করেন, কোথায় জাহাজ আটকে রয়েছে এই সমস্ত কথা আমারে শোনাবেন না। এগুলোকে আনার কিভাবে আনবেন, ইরানের সাথে যোগাযোগ করেন, রাস্তা কিভাবে ক্লিয়ার হবে, এর বাইরে বিকল্প তেল আনার ব্যবস্থা করেন। এবং ইভেন দেখেন বাংলাদেশ কতটা মানে প্র্যাকটিক্যাল, ভারতের কাছে তেল চেয়েছে, যে আগের গভর্নমেন্ট আপনি দেখেন ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। বাট আমরা ভারতের সাথে একটা সুপ্রতিদ্বন্দ্বী সুলভ থাকতে চাই। এটাকে কোনো রাজনৈতিকভাবে কারোর দেখা উচিত না যে ভারতের কাছে ইয়েস আমার প্রয়োজনে আমি ভারতের কাছে চাইছি, ভারত আমাদের দিবে। আমরা একসময় শ্রীলঙ্কা বিপদে পড়ছে, আমরা শ্রীলঙ্কাকে সাহায্য করেছি। এটাই তো এই দক্ষিণ পূর্ব এশিয়ার আমরা এই পাশাপাশি রাষ্ট্রগুলির চরিত্র। এবং দেখেন মানে আই শুড কংগ্রাচুলেট ইন্ডিয়ান গভর্নমেন্ট,
তারা সাথে সাথে এটাতে সাড়া দিছে ইতিবাচক সাড়া দিয়েছে। এবং এটা দেখেন দুর্ভাগ্য, এটা আমাদের বিরোধী দল কিন্তু এদেরকে এটা ধন্যবাদ জানায়নি, এটা জানানো উচিত ছিল। আমার সাথে ভারতের অনেক সমস্যা আছে, উইল সলভ ইট এবং এটা উই ক্যান নট চেঞ্জ আওয়ার নাইবার ওভারনাইট। আমরা আলোচনা করব, যাব, মানবো না, আমাদের স্বার্থ রক্ষা করব, Right. কিন্তু আমাদের প্রয়োজনে যে ভারত আগে আসছে, বিপদের পাশে হ্যাঁ, দাঁড়িয়েছে, এবং নিশ্চয়ই। এটা আমাদের বিরোধী দলের উচিত ছিল পার্লামেন্টে দাঁড়ায় ভারতকে ধন্যবাদ দেওয়া। এই যে রাজনীতির দীনতা, এটাকে আমি বলবো রাজনীতির দীনতা। এই দীনতা থেকে বেরিয়ে আমাদের আসতে হবে। মহত্তর দিকে যাইতে হবে, না হলে এই দেশটাকে আমরা এগিয়ে নিতে পারবো না। ঢালি ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আসলে বাংলাদেশে ঠিক যে মুহূর্তে আমরা গণভোট কিংবা জুলাই সনদ কিংবা এই ফুয়েল ক্রাইসিস নিয়ে কথা বলছি, ঠিক তখনই আমরা দেখছি যে একটা বিশাল বড় সংখ্যক মানুষ তারা নিজেদের রুটি রুজি নিয়ে আতঙ্কের মধ্যে পড়েছে। তারা, আমরা যদি বলতে চাই যে একদম সরকারি থেকে শুরু করে বেসরকারি, প্রাইভেট সব জায়গায় আমরা দেখেছি যে এক ধরনের মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে এই জ্বালানি সংকট কিংবা এই নতুন করে হাম আক্রমণ করেছে, মানে যে উটকো কথাটা আপনি বললেন যে শিশুদেরকেও কিন্তু হাসপাতালে, আমরা আজকেও 5 জন মারা গেছে এবং বিভিন্ন জায়গায় এই আতঙ্কটা ছড়িয়েছে। সেখান থেকে আসলে বেরিয়ে আসার জন্য সরকারও কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু আলটিমেট আমরা যদি মোটা দাগে বলতে চাই যে আসলে এই মানুষগুলোকে আশ্বস্ত করার জন্য সরকারের এই মুহূর্তে আসলে, যেহেতু আপনি চেয়ারপারসন উপদেষ্টা, সেই হিসাবে আসলে কি উদ্যোগ নিলে সাধারণ মানুষকে আমি মনে করি নিবৃত্ত করা যেত? যেহেতু পার্লামেন্ট ইজ রানিং, আমার উচিত সরকারের উচিত হবে বিরোধী দলে যারা আছে এবং বিরোধী দলের বাইরেও এদেশের সুশীল সমাজ যারা আছে, এগুলো নিয়ে সবার সাথে ওপেন আলোচনা করা। সমস্যা আমার দেশের, সমস্যা বিএনপির না। যেহেতু সমস্যাটা দেশের, আমি এটা নিয়ে ওপেন আলোচনা করে বিএনপি এটা ক্রিয়েট করেনি। হ্যাঁ, এই জন্য আমার উচিত, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। হোয়াট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি? ডেমোক্রেসির বিউটি হচ্ছে, ডেমোক্রেসি মিনস কোঅপারেশন। এই কোঅপারেশনটা আমরা চাইবো বিরোধী দলের কাছে, বিরোধী দল আগায় আসবে, সমালোচনা না করে এই সংকট উত্তরণকে সরকারকে সাহায্য করবে। সরকারও সবার কাছে, যেমন আমার উচিত সরকারের ইমিডিয়েট আমাদের সংবাদ মাধ্যম যারা আছেন তাদের সাথে বৈঠক করে তাদেরকে প্র্যাকটিক্যাল আমাদের পজিশন জানানো এবং আমরা কি চাই সরকার, এটা সারা পৃথিবীর কাছে এই সংবাদ মাধ্যম যাতে ছড়িয়ে দিতে পারে, হ্যাঁ, এই ব্যবস্থা নিলে আমার মনে হয় যে আমরা অনেক কিছু থেকে অসংখ্য ধন্যবাদ। জনাব শামসুল হক, আপনার কাছে আবারও যেতে চাই এই ক্রাইসিস নিয়ে। আসলে যেমনটি বললেন যে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বসাটাই গণতন্ত্রের সৌন্দর্য, সেটি এখনো আমরা যদিও আজকে জানি যে বিজনেসম্যানদের সাথে বসেছেন প্রধানমন্ত্রী, এটি প্রথমবারের মতো, তো সেটি ইতিবাচকভাবে দেখছেন কিনা আপনি? জি, মানে আপনি যে নতুন যে ক্রাইসিসগুলো নতুন গভর্নমেন্টকে ফেস করতে হচ্ছে, এগুলো নিয়ে ডালি ভাইয়ের কথা বলেছেন, ভাইয়ের কথা বলেছেন, বাট এগুলোর ব্যাপারে আমাদেরকে হোমওয়ার্কের, মানে আমাদের যে প্রিপারেশন, এগুলোর ক্ষেত্রে আমার একটু কয়েকটি পয়েন্ট আমি বলতে চাই। সেটা হলো, দেখেন, গত 28 তারিখে গত মাসের যখন ইরানে হামলা হলো, আমেরিকা ইসরায়েল যৌথ বাহিনী যেভাবে আক্রমণ করলো এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্য ওয়ার তারা আয়াতুল্লাহ খমিনিকে হত্যা করলো, এবং সবচেয়ে অমানবিক কাজ, 165 এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট, তাদেরকে, নিরপরাধ বাচ্চাদেরকে তাদেরকে স্কুলে বোমা মেরে হত্যা করা হলো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ওয়ার। আপনি দেখেন, এইটার জন্য সারা বিশ্বের ইভেন প্রো আমেরিকান যে অ্যালাইগুলো ছিল তারা পর্যন্ত এটাকে কন্ডেম করেছে, এটা নিন্দা জানিয়েছে, এবং এটার ব্যাপারে তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যে তাদেরকে থামানোর জন্য। আনফর্চুনেটলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়াতুল্লাহ খমিনির হত্যাকাণ্ড এবং এই 165 এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট, বাচ্চা, প্রাইমারি স্কুল, এদেরকে হত্যার জন্য যে মিনিমাম মানে বিবৃতি দেওয়া দরকার ছিল, আমাদের পররাষ্ট্র মন্ত্রী এটা দিতে ব্যর্থ হয়েছে। এবং যে কারণে আপনি দেখবেন গত সপ্তাহে ইরানি অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ গত সপ্তাহে এটার ব্যাপারে তারা একটু মানে সামহাউ দে আর আনহ্যাপি যে দ্য ওয়ে দ্য বাংলাদেশ গভর্নমেন্ট রিয়াক্টেড অ্যাবাউট দ্য ওয়ার অন দ্য ভেরি ফার্স্ট ডে। আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো তো মানবিক ব্যাপার। ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে আপনি ন্যাটো জোটের যে দেশগুলো
যারা প্রো আমেরিকান পলিসি অলওয়েজ অ্যাপ্লাই করে এগেইনস্ট দ্য ইরান, দে অলসো কন্ডেম, দে অলসো ক্রিটিসাইজ তারাও দিস criticize অ্যাটাক। করেছে। তো আমাদেরকে তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। 40টি দেশ একসাথে এক্স্যাক্টলি, উই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল। যে আপনি জানেন যে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যেটা সাবসিকুয়েন্টলি হ্যাপেন, পরবর্তীতে ঘটেছে, যে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হবে চাইনিজ ব্লক এবং এশিয়ান ব্লকের দেশগুলো এবং ওয়েস্ট এশিয়া, এখানে বেশি সাফার করবে। বিকজ হরমুজ প্রণালী দিয়ে অলমোস্ট 23% ওয়ার্ল্ড বিজনেস এবং মানে নিয়ন্ত্রিত হয়। এবং বাদবাকি হয় আপনার হলো অ্যাডেন দিয়ে, ওই যে হুতিদের যে এলাকাটা সেটা হুতি, দিয়ে। right. Gulf আপনি of Aden. ইয়েস গালফ অফ এডেন। তো আপনি কি এই জিনিসগুলো, আমি বলতে যাচ্ছি যে গভর্নমেন্ট নতুন তা না, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী, আমাদের যে জ্বালানি মন্ত্রী, ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ দ্য স্টেট মিনিস্টার অফ জ্বালানি আর বিদ্যুৎ এক পর্যায়ে, এর আগের ক্ষমতায়, বিকজ হি সাপোজ টু নো। এবং উনি হি ক্লেম হিমসেলফ যে হি ইজ এ সিনিয়র লিডার, অ্যান্ড অফকোর্স হি ইজ এ সিনিয়র লিডার, বাট আনফর্চুনেটলি দেখেন এই জিনিসগুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইনিশিয়ালি একটা জটিলতা তৈরি করেছে। বাট এরপরেও উইল থ্যাঙ্ক ইরান যে বাংলাদেশের কোনো জাহাজ তারা আটকায়নি, অ্যান্ড দে অ্যালাউ বাংলাদেশি অল শিপ। তারা শুধু বলেছে যে আমেরিকান এবং ইসরায়েলি লিঙ্কেজ যে শিপগুলো অয়েল ক্যারি করবে, অনলি অয়েল ক্যারি করবে, যেগুলো এবং অন্যান্য ব্যবসায়িক স্বার্থে, তাদেরকে তারা বাধা দিবে। তো আমার মনে হয় এই ক্ষেত্রে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। বাংলাদেশ গভর্নমেন্ট আর পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফার্দার জন্য কোনো ড্যামেজ তারা আমরা না করি, নাম্বার ওয়ান। টু মেকিং স্টেটমেন্ট। এক্স্যাক্টলি, না এই ফার্দার ড্যামেজ যদি আমরা না করি। আরেকটা হলো এই যে হামের ব্যাপারে আপনি বলেন যে এটা ইজ নট ক্রিয়েটেড বাই এনিবডি, ইট হ্যাড হ্যাপেন্ড, এটা ঘটে গেছে, চলে এসছে। এটা হচ্ছে সবচেয়ে সাফার করেছে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ। আপনি জানেন 21 জন মানে মানে শিশু মারা গেছে, এবং আমাদের এই নিউলি ইলেক্টেড অর নিউলি নমিনেটেড হেলথ মিনিস্টার উনি সহজেই ক্রিটিসাইজ করেছে, বলেছেন যে এটা তার ফাঁসি হওয়া উচিত। বাট আনফর্চুনেটলি হি হিমসেলফ টকিং যে তার ফাঁসি হওয়া উচিত, কিন্তু তাকে আজ পর্যন্ত সাসপেন্ড করা হয়নি, তাকে রিমুভ করা হয়নি। আপনি মুখে বলবেন এক কথা, ইউ আর নট টেকিং অ্যাকশন, এটা তো ওই আওয়ামী লীগ স্টাইল হয়ে গেল যে আপনি চেঞ্জ করছেন না। তাহলে আপনাকে তো আপনি বলছেন যে আমরা হোয়েনেভার নেসেসারি যা অ্যাকশন নেওয়া দরকার নিব, কিন্তু আপনি এটা নিচ্ছেন না। আমার মনে হয় এটা যদি করতে পারতেন তাহলে একটা সিগন্যাল যেত, একটা মেসেজ যেত টু দ্য সোসাইটি এবং এই সেক্টরে আর কি। ধন্যবাদ জনাব শামসুল হক, আপনাকে ধন্যবাদ। আরো অনেক কথা বলা যেত, আমরা মাহবুবের কাছ থেকে শেষ শুনতে চাই যে বাংলাদেশের আসলে এই মুহূর্তে অনেকগুলো ফ্যাক্টর, আমরা যদি রেমিটেন্স যোদ্ধাদের কথা বলি যারা জুলাইয়ে অনেক বেশি অবদান রেখেছে, এবং বর্তমান সরকার আসার পরে নতুন নতুন চুক্তি হবে বিদেশের সাথে, আমাদের বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা ম্যান পাওয়ারের ক্ষেত্রে অনেক বেশি আশাবাদী ছিলাম আমরা, যেটি ডক্টর ইউনূস শুধু বক্তব্য দিয়েছিল, এখন সেটি ট্রল করা হচ্ছে যে আসলে অনেকে ইউরোপ বলছে যে আমাদের লোক পাঠাও, কিন্তু সেগুলো কোথায় গেল সেই চুক্তি? বা আমি এই প্রশ্নে আসার আগে আমার ঢালি ভাইয়ের একটা কথার সাথে আমি একটু দ্বিমত করতে চাই। দ্বিমতটা হলো যে ভারতের কাছে আমরা তেল চেয়েছি, বিষয়টা কিন্তু সঠিক না। ভারতের সাথে আমাদের চুক্তি আছে পাইপলাইনের, অর্থাৎ ভারতের সাথে আমার বাণিজ্য আছে। আপনি জানেন ঢালি ভাই, আমার চাইতেও ভালো জানার কথা, কারণ আপনি সক্রিয় রাজনীতিতে আছেন, যুদ্ধের মধ্যেও কিন্তু বাণিজ্য চলে। তো কাজেই আমার কাছে চাওয়ার ব্যাপার না, এটা হচ্ছে আমার বাণিজ্যের ব্যাপার। তো কাজেই ভারত আমাকে এইখানে কথাটা ওই সেন্সে বলছে যে ভারত কিন্তু আমাদের অনেক ইম্পোর্ট বন্ধ করে দিছে, চাইলে সে বন্ধ করতে পারে। আমি আসছি এখানে ভারতের কোনো দয়ার ব্যাপার নাই না, বরং আপনি যে আরেকটা কথা বললেন পায়ে পা দিয়ে ঝগড়া, আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পায়ে পা দিয়ে ঝগড়া করি নাই, বরং ওরা আমাদের গলার পা দিয়ে সব আদায় করে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা কি দেখলাম যে শেখ হাসিনা পালায়ে গেল, তারপরে কি দেখলাম এই সরকার সম্পর্কে তারা হাজার মন্তব্য করুক, কিন্তু তারা যে আচরণটি করলো, তারা কূটনৈতিক সভ্যতা মানল না, রাজনৈতিক সভ্যতা মানল না, তারপরে কোনো আইন কানুন মানল না, কোনো চুক্তি মানল না, এমনকি চিকিৎসার সাথে যাদের ভারতে যাওয়ার কথা সেটা পর্যন্ত বাতিল করলো। অর্থাৎ ভারত যেটা করেছে এটা প্রতিবেশী সুলভ না, ভারত যেটা করেছে এটা ক্রিমিনাল অফেন্স করেছে। তো কাজে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করার কথা না। ভারত যেটা করেছে তারা আমার সাথে ঝগড়া করার জন্যে না, আমার সাথে একটু তারা যুদ্ধ ঘোষণা করেছিল। থ্যাঙ্ক গডস যে অন্তর্বর্তী সরকার সেই ট্রাপে পা দেয় নাই। ওরা তো চেয়েছিল যে আমরা ঝাঁপাই পড়ি, কারণ আপনি জানেন ভারতের মিডিয়ায়
ইউনূস সাহেবকে মিনিমাম মানে একজন সরকার প্রধান তার নামটা তো শুদ্ধ করে বলতে হবে, মোল্লা ইউনূস বলতো। হাউ কাম? অর্থাৎ তারা ঝগড়া করতে চেয়েছে, তারা চেয়েছে যে আমরা একটা আক্রমণ করি, এবং তারা কিন্তু প্রকাশ্যই বলতো আমরা নোয়াখালী অঞ্চল নিয়ে নেব, অমুক জায়গা চিকেন নেক নিয়ে নেব, আমরা খুলনা নিয়ে নেব, এবং মিথ্যা সব নিউজ এই সমস্ত এত মানে বাটপাড়ি, এত প্রচারণা, মিথ্যা প্রচারণা চালাইছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিয়েছে? উস্কাইছে। এবং ভারত সরকারের যে মিডিয়া, অর্থাৎ রিপাবলিকান টিভি এবং ইত্যাদি, তারা তো প্রকাশ্য আমাদের সম্পর্কে অশালীন শব্দ ইউজ করতো। এবং আমি একজন সাংবাদিক, সাংবাদিক হিসেবে বলতে চাই যে আমার সাংবাদিকতা জীবনে এই প্রথমবার দেখলাম যে একটা টোটাল রাষ্ট্র কাঠামোর সাংবাদিকরা রাষ্ট্রের চরে পরিণত হয়, তারা ভারত সরকারের চরে পরিণত হয়েছে। তো কাজেই আচ্ছা, যেটা বলছিলেন যে শেষ করতে হবে কিন্তু সময় হামের ব্যাপারটা, আমি হামের ব্যাপারটা শেষ করব। হামের ব্যাপারে আমি ঢালি ভাইয়ের সাথে একমত যে এটা নিয়ে সামগ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। আর আমার এই ভাই যেটা বললেন যে ডাক্তার সাহেব হুমকি দিলেন কিন্তু অ্যাকশন নিলেন, মন্ত্রী সাহেব হ্যাঁ হুমকি দিলেন, ব্যবস্থা নিলেন না, এটা তো শেখ হাসিনার কথা এবং এটা তো শেখ মুজিবের কথা। তিনি বলতেন শেখ মুজিব বলতেন কি, 30 সেকেন্ড বলবো, আমার চারিদিকে চোর, যেদিকে তাকায় চোর, কিন্তু চোরের কিন্তু ধরেন নাই শেখ মুজিব। আমি লাস্ট যেটা বলতে যাচ্ছি যে এই গভর্নমেন্টের ফ্রম দ্য বিগিনিং একটা কথা ছিল যে সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যদি এই কথাটা ঠিক হয় তাহলে আমার মনে হয় সামনে যে সেই রাজনৈতিক আলোচনাগুলো আছে এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা এতক্ষণ টেবিল টক আমাদের সঙ্গে ছিলেন, আগামীকাল একই সময় টেবিল টক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।